আন্দোলনে আহতদের বহন করে হাসপাতালে নেয় কাল হলো আরিফুল ইসলামের। বুকে গুলি লাগা 11 বছরের শিক্ষার্থীকে বহন করায় পুলিশের গুলিতেই লুটিয়ে পড়েন 19 জুলাই। বুকে পায়ে গুলি খেয়ে হাসপাতালে অসহ্য যন্ত্রণায় ভর্তি আছেন 1 মাসের বেশি সময় ধরে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় 2 মাসের সন্তান অর্থাভাবে ভুগছেন। নিয়ামুল আজিজ সাদেকের আরও একটি রিপোর্ট। উত্তাল মিরপুর। পুলিশ, বিজিবি, র্যাব মিলে সাঁড়াশি আক্রমণ চালায় নিরস্ত্র ছাত্রদের ওপর। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড আর মরণঘাতী অস্ত্রের ব্যবহার হার মানায় যে কোনো সময়ের বর্বরতাকে। একের পর এক জীবন্ত লাশ উপহার দিতে থাকে স্বৈরাচারকে ক্ষমতায় রাখতে মরিয়া আইনশৃঙ্খলা বাহিনী। সম্মিলিত আক্রমণে পিছু হটেনি হাজারো বিক্ষুব্ধ ছাত্র জনতা। 11 বছরের শিশুর বুকে গুলি দেখে ভয় ডর উপেক্ষা করেই সামনে এগুতে থাকেন আরিফুল। ছোট্ট শিশুর এমন নিথর দেহ বহনের অপরাধে বিজিবি গুলি করে আরিফুলকে লক্ষ্য করে। মুহূর্তেই পা ভেদ করে রাস্তায় লুটিয়ে পড়েন আরিফুল। ওই বাচ্চাকে গুলি করছে, ওই সময় আমি মনে করেন দেখছি, দেখার পর যদি বাচ্চার গুলিটা পায়েও লাগতো তাহলে আমি মনে করেন পিছের দিকে দৌড় দিতাম আমার বাচ্চার কথা ভাববা। বুকে করছে দেখে আর সহ্য করতে পারিনি। তার তৎনগত আমি পিছে একবার দৌড় দিয়েছি, দিয়ে আবার সামনে দৌড় দিয়ে বাচ্চাটাকে বুকে জড়াই নিয়েছি। নেওয়ার পর তারপর আমার পায়ের নিচে 2টা গুলি করে, আমি নগদে বসে পড়ি। পরে আরও 2টা গুলি করে, আর ঘুরা ঘুরে গুলি 2টা বাইরে গেছে। 2 মাসের শিশু আর স্ত্রীকে নিয়ে হাসপাতালে দিনের পর দিন অসাড় হয়ে পড়ে আছেন। বুকে গুলি অপসারণ হলেও প্রিয় সন্তানকে এখনও বুকে টেনে নিতে পারছেন না। ঋণের টাকা আর টানাটানির সংসারে জীবনটাও স্থবির। এখন আমার পাও ঠিক হবে কি হবে না এটা ডাক্তারের কোনো নিশ্চয়তা দিচ্ছে না। আমি পুরো পাওটা আমি উঠতে একটু বসতে পারি না। আমি এভাবেই শুয়ে থাকি, এভাবেই খাই, এভাবেই টয়লেট করি, এভাবেই সব কিছু এভাবেই চলতেছে। আমি আমার বাচ্চাটা একটু কোলে নিব তাও পারতেছি না। আজও আমি আমার বাচ্চার সাথে খেলাধুলা করতে পারবো কি পারবো না এটাও কোনো নিশ্চয়তা নাই। সরকারি বাহিনী যেন এমন নিষ্ঠুরতার উদাহরণ আর সৃষ্টি না করে, এমন চাওয়া আরিফুল ইসলামের। পুলিশ ভাইরা যেন সরকারের গোলাম হয়ে কাজ না করে, জনগণের বন্ধু হয়ে কাজ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়াত আব্দুস শহীদ ছিলেন আপাদমস্তক একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতায় ছিল তার ধ্যান জ্ঞান। সাংবাদিকদের অধিকার আদায়েও ছিলেন রাজপথে সোচ্চার। এনটিভি সংবাদকে দর্শক প্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে নিরলস কাজ করে গেছেন তিনি। সাংবাদিক আব্দুস শহীদের 4র্থ মৃত্যুবার্ষিকীতে তার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরছেন তামজিদ সুমন। চোখের পলকে সময় চলে যায়। 4 বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে এই তো সেদিনের কথা। বিচক্ষণ এক সংবাদকর্মী হিসেবে এনটিভি নিউজ রুম জুড়ে চিরাচরিত কর্মচাঞ্চল্য। একটা সময় ছিল দেখভাল করেছেন বুলেটিনের সব গুরুত্বপূর্ণ খবর। নিজের কর্মঘণ্টায় খবরকে গ্রহণযোগ্য করে তুলতে সর্বোচ্চটা দিয়েছিলেন এনটিভির বার্তা বিভাগকে। লক্ষ্য একটাই, দর্শক উপযোগী সংবাদ পরিবেশন। এনটিভির নিউজকে কোটি দর্শকের কাছে জনপ্রিয় করে তোলার নেপথ্যে যে কজন নিরলস ব্যক্তি ছিলেন তাদের মধ্যে সাংবাদিক আব্দুস শহীদ ছিলেন অন্যতম। জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আব্দুস শহীদ ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী। সংকটময় সময়ে সৃষ্টিশীল চিন্তায় মগ্ন থেকে বুলেটিন সমৃদ্ধ করতে কাজ করতেন। সংবাদকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তরুণ সহকর্মীদের কাছে ছিলেন জনপ্রিয় এক অভিভাবক। 4 বছর আগে বার্তাকক্ষের বন্ধুপ্রতিম কর্মমুখর এ মানুষটিকে করোনা ভাইরাসের কাছে হার মানতে হয়েছিল। তার জীবন প্রদীপ নিভে যায় 2020-এর 23শে আগস্ট। আব্দুস শহীদ 1957 সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগেও করোনার কঠিন সময়ে নিজে সদা নিবেদিত ছিলেন পেশাগত কাজে। কেবল এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক হিসেবে শুধু এনটিভিকেই সমৃদ্ধ করেননি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের অধিকার আদায়ে পেশাজীবী বেশ কটি সংগঠনেও আব্দুস শহীদ আজীবন সক্রিয় ছিলেন। সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার পাশাপাশি নানা মানবিক ও সেবামূলক কাজেও নিবেদিত প্রাণ ছিলেন আব্দুস শহীদ।
তার দীর্ঘ কর্মজীবনে এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। একজন সত্যিকার পেশাজীবী হিসেবে তার নিরন্তর অবদান সাংবাদিকদের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার সকল সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা কবলিত হয়েছে। বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। গ্রামের পর গ্রামের বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কলাগাছের ভেলায়, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আখাউড়ায় বাঁধ ভেঙে 36টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে ইমিগ্রেশনের সব কার্যক্রম। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যায় পানিবন্দী হয়ে আছেন এই 3 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। বন্যা কবলিতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিচ্ছে সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তারা বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে, পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছেন তারা। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 11 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা কবলিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত 20টি স্থান। বন্যায় জেলার 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় অনেকেই আটকা পড়েছেন বাড়িঘরে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সিলেট ও জেলা সদরের সাথে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 20 ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় 80 জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা না, আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরো মানুষ রয়েছেন, ছোট বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা তারা উদ্ধার করার যাইলাম। আমার বাড়ি করে উত্তর পানি, এবার ধান পান যা আছে সব ডুবাই, এবার চাকল তৈছি আর বাড়ি নিয়ে। বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক সমান পানি। গ্রামের পর গ্রাম বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কলাগাছের ভেলায়, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আখাউড়ার 5টি ইউনিয়নের 36টি গ্রাম, কসবার 3টি ইউনিয়নের 26টি গ্রাম, বিজয়নগরের 4টি গ্রাম সহ শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে আছে। এসব এলাকার বানভাসী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা, ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর 20 লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার সকালে বৃষ্টি কমে এলেও বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। জেলার 9টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য।
স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়ায় বয়ে যাওয়া ফেনী নদীর পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে 10টি জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলায় ভয়াবহ বন্যার জন্য দায়ী পুরোপুরি ভারতের। ত্রিপুরা ও ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর ও ভিডিওতে এমনটাই দাবি করা হচ্ছে। এছাড়া ত্রিপুরার গোমতী জেলা প্রশাসক তরিৎকান্তি চাকমা বলেছেন, ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে সেখানের 2 ফ্ল্যাপ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। বাংলাদেশের পূর্ব সীমান্ত থেকে ভারতের ত্রিপুরার গোমতী জেলার ডুম্বুর বাঁধের দূরত্ব মাত্র 120 কিলোমিটার। 1974 সালে এই ডুম্বুর বাঁধ আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক সব অধিকার পদদলিত করে বাংলাদেশ দিয়ে বয়ে চলা নদীর উজানে ভারত নির্মাণ করে। হঠাৎ করেই বুধবার কোনো সতর্ক বার্তা ছাড়া এই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের আটকে রাখা পানি ছেড়ে দিয়েছে ভারত। এর কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে যায় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কি কারণে হয় নাই? ভারতীয় পত্রিকা scroll.in জানায়, ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ডুম্বুর বাঁধে পানি জমে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পানি ছেড়ে দেয়া ছাড়া বিকল্প ছিল না। ত্রিপুরার চিনি খোরাং টিভি জানায়, 21 আগস্ট সকাল 8:35 ডুম্বুর বাঁধের 3টি ফ্লাপ গেটের অন্তত একটি দিয়ে পানি ছেড়ে দেয়া হয়। ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট 21 আগস্ট বুধবার সকাল 8:35 ডুম্বুর বাঁধের ফ্লাপ গেট খুলে দিয়েছেন। ত্রিপুরার পত্রিকাগুলোতেও লিখেছে, গোমতী জেলা প্রশাসক তরিৎকান্তি চাকমা 21 আগস্ট বুধবার জানিয়েছেন, গোমতীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। রাত 8:10 জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। গোমতী নদীর জলের চূড়ান্ত সীমা 22 মিটার। এই সীমা পেরিয়ে 22.20 মিটারে অবস্থান করছিল। এরপর ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে তার 2টি ফ্ল্যাগ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। সেখানে জলের তলের উচ্চতা ছিল 94 মিটার। এতে ত্রিপুরার একটি জেলার 1,500 মানুষ বন্যার্ত হবে। এরপরও বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলার ভয়াবহ বন্যার দায় নিচ্ছে না ভারত। এরপরও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ দিল্লি থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা অসত্য তথ্য দিচ্ছেন এবং দায় নিতে চাচ্ছেন না। অন্যদিকে দিল্লির গদি মিডিয়া জি নিউজ বলছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন, মানুষের জীবন বাঁচানোই এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ বেলা 12টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত 11টি জেলায় প্রায় 9 লাখ পরিবার ও 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান সচিব। তাদের সহায়তায় বৃহস্পতিবার পর্যন্ত নগদ 3,52 লাখ টাকা, 20,150 মেট্রিক টন চাল ও 15,000 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। বন্যা কবলিত সব জেলায় জেলা প্রশাসক আছেন ও বন্যা মোকাবেলায় প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে প্রশ্নের জবাবে জানান দুর্যোগ সচিব। আমরা সব মোট তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়ি 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদে আশ্রয়ে রাখা। স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।
আগামী 72 ঘন্টায় দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 26 আগস্টের পর দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি। আজকে কিছুটা কোথাও কোথাও বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, কিন্তু আগামী আরও 2 দিন বা 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সেইভাবে কমবে না যদি ওভারঅল আমি ধরি। এজন্য সারা দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে সকল জায়গাগুলোতে আপনার বন্যার পরিস্থিতি রয়েছে সেই সকল জায়গাগুলো কিন্তু আরও বৃষ্টিপাত হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়াকে এগিয়ে নিতে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বিএনপি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের সাথে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বৈঠকে দুদেশের মধ্যে ব্যবসায়িক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে আগে সরকারের সব দেশের সাথে লেভেল প্লেইং ফিল্ড ছিল না জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বের। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তো আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। এদিকে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় পানি ঢুকে পড়েছে সুন্দরবনে। 2 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে বন এবং করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, পশু সহ অন্যান্য নদীর পানি বিপদসীমার উপরে থাকায় পানি ঢুকে পড়েছে বনের অভ্যন্তরে। তবে মাটির উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিচ্ছে অনেক বন্যপ্রাণী, তাই ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা করছে না বন বিভাগ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ধামরাই থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 2টি মামলায় আসামি করা হয়েছে 208 জনকে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কমার্স কলেজের 11 শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ সৈকতকে গুলি করা হয়। এ ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত ও ডাক্তার এনামুর রহমান সহ 126 জনকে আসামি করা হয়। এই তালিকায় আছেন 3 সাংবাদিকের নামও। এদিকে আফিকুল ইসলাম সাদ নামে এক ছাত্র হত্যার ঘটনায় তার নানা আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় বেনজির আহমেদ সহ 82 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। স্বৈরাচার সরকার পতনের পর দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আদিলুর রহমান বলেন, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে সংস্কার চলছে। এ সময় আরিয়াল বিল বেদখল এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নিয়ে কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া বাঁধটি ভেঙে হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। এছাড়া মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 16টি স্থান ভেঙে বন্যার পানি প্রবেশ করছে। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত 20টি স্থান। দেশের 11 জেলায় বন্যায় পানিবন্দী এবং ক্ষতির মুখে পড়েছেন অন্তত 45 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে এ পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে।
পাখির চোখে বাংলাদেশের বন্যার চিত্র। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ বন্যার পানিতে ডুবে গেছে। বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর পানি, কোথাও আবার বুক সমান পানি। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে গেছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে হু হু করে বন্যার পানি ঢুকছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের 20টি স্থান। বন্যায় জেলার 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 20 ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় 80 জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা না, আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরও মানুষ রয়েছেন, ছোটো বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা ওখানে তারা উদ্ধার করার যাইলাম। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার নিচু এলাকার পরিস্থিতি ভয়াবহ। আখাউড়ার 5 ইউনিয়নের 36টি গ্রাম, কসবার 3 ইউনিয়নের 26টি গ্রাম, বিজয়নগরের 4টি গ্রাম সহ 17টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টানা বৃষ্টি ও কুমিল্লা, ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর 20 লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। জেলার 9 উপজেলার সবকটিতে বসতবাড়ি, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদে মাইকিং করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনইয়া হয়ে বয়ে যাওয়া ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে 10 জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎহীন অবস্থায় আছে। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় পানি ঢুকে পড়েছে সুন্দরবনে। 2 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে করমজল পর্যটন কেন্দ্র সহ রাস্তাঘাট। পশুসহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার উপরে থাকায় পানি ঢুকে পড়েছে বনের অভ্যন্তরে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কেউ বুক পানিতে, কেউ বা হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে একটু সাহায্যের আশায়। বানের তোরে জীবনের ঝুঁকিতে থাকা ঘরহারা বন্যার্তদের চোখে মুখে নিদারুণ আকুতি, শঙ্কা আর অজানা আতঙ্ক। হেলিকপ্টারে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী। ত্রাণের উপর হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। রনি রাহানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। চোখের সীমানা যত দূর যায় তত দূরই বিস্তৃত ঢলের পানি। গ্রাম, লোকালয়, শহর, গঞ্জ, নদী, পুকুর আলাদা করে বোঝার উপায় নেই, সব থই থই। যে বাড়ির উঠোনে ছিল শিশুর হাসি, পরিবারের কর্মমুখরতা, যে ফসলি মাঠে ছিল কৃষকের সোনাঝরা ফসল, সেখানে এখন হায়নার মতো হানা দিয়েছে থই থই পানি। আকাশের ওপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সারি সারি অসহায় মুখগুলো। দুঃসহ আতঙ্কে কেউ হয়তো ঘুমায়নি গেল দুরাত, কারো ঘর ডুবেছে, কারো বা হারিয়েছে স্বজন। অভুক্ত শিশু নিয়ে কোনো মা হয়তো দাঁড়িয়ে আছে বুক সমান পানিতে। সবারই অপেক্ষা, যদি কেউ আসে, যদি মেলে দুমুঠো খাবার। আমি যেমন মনে করি একটু পাইছি, আমি ফার্স্ট রেস কোনো ঠিকানা পাই না এবং কি কোনো কিছুই পাই না। ওনারা কি আসে না কি আসবে? যে সমস্ত শাখা রোডগুলোর পাশে বাসাগুলো, ওরা কিন্তু আসলে তেমন কিছুই পাচ্ছে না।
পানিবন্দী হয়ে পড়া এসব মানুষের যাবার জায়গাও যে নেই। ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজীর বানভাসী এলাকার সবখানেই ঢলের ঢেউ। বানের পানি এসব মানুষের কেড়ে নিয়েছে এক জীবনের সব সঞ্চয়। কোথায় যাবে তারা? এমন প্রশ্নের বিপরীতে নেই উত্তর। বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্গত বানভাসী এলাকার বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেতে ছুটে আসে দুর্গত মানুষ। ত্রাণের তুলনায় মানুষ বেশি। থই থই পানি, চারদিকে পানি আর পানি। এ পানির মধ্যেই এখন লাখো মানুষের বসতি। পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টারে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধানও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ছাগলনাইয়া, ফেনী। টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত হলো বন্যার্তদের জন্য সহায়তার কনসার্ট জরুরি সংযোগ। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে সংগ্রহ করা হয় শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি সামগ্রী সহ নগদ অর্থ। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। গানে গানে বন্যায় আক্রান্তদের জন্য সহায়তা সংগ্রহ করার আয়োজন এটি। শুক্রবার দিনভর টিএসসিতে সাধারণ মানুষ নিয়ে আসছিলেন সাধ্যমতো সহায়তা। কেউ গাড়িতে, কেউ বা পিকআপ ট্রাকে, আবার কেউ সিএনজি, রিক্সা, যার যেভাবে সম্ভব সবাই নিয়ে আসছিলেন বন্যার্তদের জন্য সহায়তা। স্বেচ্ছাসেবীরা সহায়তা সামগ্রী একটি গাড়ি থেকে নামাতেই চলে আসছে আরেকটি। বেলা যত গড়াচ্ছিল রাজু ভাস্কর্যের সামনে বাড়ছিল ভিড়। জমা হতে থাকে চিড়া, পানি, জুস, চিপস, বিস্কিট থেকে স্যানিটারি বিভিন্ন সামগ্রী। অনেকেই দিচ্ছিলেন প্রয়োজনীয় ওষুধ, আর কেউ বা নগদ অর্থ। দেশপ্রেম কিন্তু আসলে বাসায় বসে বসে শুধু পোস্ট করা না, ইউ হ্যাভ টু মুভ, ইউ হ্যাভ টু শো ইউর অ্যাকশন। এখন সবাই যদি এভাবে আগে আসে তাহলে তাদেরকে আমরা কিছুটা হেল্প করতে পারবো, তারা উপকৃত হতে পারবে। যে যতটুকু পারছে সবভাবে হেল্প করতেছে। বাচ্চা এসে দিয়ে গেছে, মানে 3 বছর টাকা জমা ছিল সাইকেল কিনবে, ওটাও দিয়ে গেছে। সবগুলো প্রসেস করে বিভিন্ন বন্যার্ত অঞ্চলগুলোতে, যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং আরও যেখানে যেখানে হচ্ছে আমরা খোঁজ খবর লাগাবো। সবকিছু ছাপিয়ে এখানে মুখ্য বন্যার্তদের জন্য সহায়তা। আয়োজক আর আগতরা বলছেন, সম্মিলিতভাবে এগিয়ে আসলে কিছুটা হলেও প্রশমিত করা যাবে বন্যার্তদের কষ্ট। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।